দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতেই হতে পারেন উদ্যোক্তা। দর্শক, আজকে কিন্তু আমরা একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং, এবং আজকে আমাদের সাথে এই কাজটি যিনি শেখাবেন তিনি হচ্ছেন আতিয়া সিদ্দিকা কেয়া, পরিচালক বিবির বসন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। জি, আমরা শিখবো, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আমরা কিন্তু আজকে নতুন একটি বিষয় দেখাতে যাচ্ছি দর্শকদের, প্যাচওয়ার্ক। এটি আসলে কি? প্যাচওয়ার্ক মূলত মানে এই শব্দটার সাথেই চলে আসে যে টুকরো কাপড়গুলোকে জোড়া দেয়া। আচ্ছা। তো আমাদের বাংলাদেশের যে কালচার, সেখানে আমরা টুকরো কাপড়ের জোড়া দেয়া দেখলেই হয়তো জোড়াতালি বলি, কিন্তু এটার নির্দিষ্ট একটা ছন্দ আছে, এটার একটা গ্রামার আছে, এটার কিছু ব্যাকরণ মেনে কাজ করতে হয়। তো এই যে এত কিছু মেনে এটা কাজ করা, এটা একটা শৈল্পিক আকারে চলে গিয়েছে। এবং ফ্যাশনে এই টুকরো কাপড়কে জোড়া দিয়ে তার মধ্যে সুই সুতোর কাজ করার যে বিষয়টি, এবং সেটি দিয়ে পূর্ণাঙ্গ একটি পোশাক তৈরি করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে প্যাচওয়ার্ক। এবং প্যাচওয়ার্কের এই গোটা কাপড়টি দিয়ে যখন একটি কুইল্ট তৈরি করা হয়, মানে আমরা যেটাকে বলি লেপ বা কমফোর্টার যে আমরা ইউজ করি, কিন্তু এই টুকরো কাপড় জোড়া দিয়ে যে মানে লেপের উপরে যে আস্তরটা বা যে কাভারটা তৈরি করা হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কুইল্টিং। তো আমরা যদি প্যাচওয়ার্ক এবং কুইল্টিংকে ভাগ করি, সেটা হচ্ছে দুটো পর্ব থাকে, একটা হচ্ছে প্যাচওয়ার্ক আর একটা হচ্ছে কুইল্টিং। আচ্ছা, আমরা অবশ্যই শিখবো, কাজ করতে করতে অবশ্যই দর্শকদের দেখানোর চেষ্টা করব। আমরা তার আগে দেখে নেব যে আমাদের কি কি লাগছে আজকে। প্রথম কথাই হলো প্রায় ৬,০০০ বছর পূর্বে এই প্যাচওয়ার্কের কাজ শুরু হয়, এবং এটা মানে সেই প্রাচীন মিশর থেকে, ওখান থেকেই আমাদের কাজগুলো শুরু হয়। কিন্তু পরবর্তীতে মমির সব বিষয়গুলো উদ্ঘাটন করতে গিয়ে সেখানকার রাজা বাদশাদের যে কবর ছিল, সেখান থেকেই এই প্যাচওয়ার্কের কাপড় বা সামিয়ানা টাঙানো যে বিষয়গুলো থাকে জমিদার পরিবারে, সেখান থেকেই এই প্যাচওয়ার্কের শুরু। এবং পরবর্তীতে আমেরিকা এটাকে অ্যাডপ্ট করে তাদের নিজস্ব কালচারের সঙ্গে মিলিয়ে, তাদের ফেব্রিকগুলো দিয়ে। তো আমি যখন দেশের বাইরে লাস্ট ইয়ার যখন দিল্লিতে থাকি, তখন আমার কাছে মনে হলো যে তাদের যে কাজগুলো দেখেছি জয়পুরের ওখানে, তো আমার তখন মনে হয়েছে যে আমাদের দেশের যে কাপড়ের টুকরোগুলো পরে থাকে আনাচে কানাচে আমরা কাজ করতে গেলে, যে একটা তাঁত শিল্পে মানে এক টুকরো কাপড় বুনতে গেলে যে পরিমাণ পরিশ্রম হয়, তাঁতিরা যতটা সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, যত কস্টিং চলে যায়, তো সেগুলো যদি একটুও নষ্ট না করে আমাদের এই প্যাচওয়ার্কের মধ্যে আমরা যদি এটা অ্যাডপ্ট করতে পারি এবং ব্যাকরণ মেনে, তাহলে সেটা বহির্বিশ্বে সমাদৃত হবে। এবং আমাদের যে জামদানি মণিপুরি যে কাপড়গুলো আছে, যে বাহিরের দেশে যদি এটাকে প্রমোট করতে হয়, তাহলে প্যাচওয়ার্ক এবং কুইল্টিং দিয়ে খুব ভালো একটি সম্ভাবনা আছে যে তার জামদানিকে আমরা নতুনভাবে তুলে ধরতে পারবো। নট অনলি শাড়ি, জামদানিকে যদি প্যাচওয়ার্ক এবং কুইল্টিং এর কোনো আওতায় নিয়ে আসি, যেখানে এটা সবাই গ্রহণ করবে, তো সেই সম্ভাবনা থেকেই আমার এটাকে নিয়ে ওইখান থেকে ওয়ার্কশপ করে আসা, জয়পুরের ওখান থেকে, রাজস্থান থেকে। দেন তারপরে আমি যখন দেশে আসি, আমার মনে হলো যে এটাকে ট্রেইনড আপ করাটা জরুরি। তো আমি এখন এটা ট্রেনার হিসেবে কাজ করছি আজকে দেশ টিভিতে। অবশ্যই আমাদের দর্শকদের আজকে আমরা এগুলোই শেখাবো, তবে তার আগে আমরা পরিচিতিটা হব যে আজকে আমরা কি কি ব্যবহার করছি কাজের জন্য। এই কাজের জন্য সবাই বুঝতে পারছি যে টুকরো কাপড় প্রয়োজন, চাইলে নতুন কাপড় দিয়েও সম্ভব, কিন্তু সেগুলোকে মেনটেন করার জন্য যেই টুলসগুলো দরকার, মানে যে জিনিসপত্রগুলো আমার একেবারেই লাগবে এটার কলা কৌশলটা মেনটেন করতে হলে, সেটাকে বলছে টুলস। আর এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যা কিছু দরকার, সেটা হচ্ছে অর্নামেন্টস। তাহলে প্যাচওয়ার্ক টুলস একটা আর প্যাচওয়ার্ক অর্নামেন্টস হচ্ছে একটা। এক্সাম্পল হিসেবে যদি বলি, আমরা যখন একটি শাড়ি পরি, শাড়ির সঙ্গে যে ব্লাউজটা ম্যাচ করি কিংবা একটি মানে পেটিকোট পরছি, সেটা হচ্ছে টুলস। আর তারপরে আমরা যে আমাদের নিজেদেরকে ডেকোরেট করি বা মেকআপ করছি, টিপ পরছি, লিপস্টিক দিচ্ছি, তার সঙ্গে মিলিয়ে গহনা পরছি, এটা হচ্ছে অর্নামেন্টস। তো প্যাচওয়ার্কেরও সেম কিছু টুলস আছে, কিছু অর্নামেন্টস আছে। তো এই টুলসগুলোর মধ্যে আমরা জানি যে কাপড় কম্পালসারি, এটা আসলে টুলসের আওতায় না, কাপড়টা লাগবে, সুই সুতো চক, কিন্তু তার মধ্যে মেজর যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে, অবশ্যই একটি সুইং মেশিন লাগবে। তো আমরা এখানে একটি ডেমো সুইং মেশিনকে হাজির করেছি। আর খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, একটি কাটিং ম্যাট, যেটা আমাদের অলরেডি বিছানো রয়েছে এখানে, একটা রোটারি কাটার, একটা
রেগুলার সিজার তো সবার ঘরে থাকে, কিন্তু প্যাচওয়ার্কের ক্ষেত্রে যে সিজারটি মেনটেন হয়, যার দাঁত আছে, আচ্ছা দ্যাট মিন্স এটা হচ্ছে জিগজ্যাগ সিজার। আচ্ছা এটা প্যাচওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর কাপড়গুলো কাটার জন্য রোটারি কাটারের যে সিস্টেম বা রোটারি কাটারটা ব্যবহারের যে দিক নির্দেশনা, সেগুলো অনেকেই আমরা মেনটেন করি না, বাট এটা করলেই আমাদের কাজগুলো সহজ হবে। আচ্ছা সেই সাথে বিভিন্ন সাইজের আমরা ছোট ছোট কেচি মেনটেন করি, যেহেতু কাজগুলো ছোট। তারপর প্যাচওয়ার্ক রুলার যেটা, সেটা দেই। এর সাথে আমাদের বিভিন্ন ধরনের সুই থাকবে। কুইল্টের জন্য একটা সুই, দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো সুই মেনটেন করছি। তো তারপরে হচ্ছে বিভিন্ন শেপের আমাদের ব্লক, যেগুলো হার্ট শেপের, তো এই ব্লকগুলোও আমরা কেটে নিই। আবার দেখেন এখানে সুইয়ের 5 নাম্বার, 10 নাম্বার, 1, 2, তারপরে বিভিন্ন প্যাটার্ন থাকে, এগুলোর জন্য ব্লক থাকে। তো এগুলো সব আমাদের লাগবে। আর আমাদের এই যে এখানে বিভিন্ন শেপের ফ্রেম, তো ফ্রেমের কথা যদি বলি, এক একটা ফ্রেম এক একটা সাইজের, আমার কাজ বুঝে আমাকে ফ্রেমগুলো নিতে হবে। আচ্ছা তারপরে আমাদের আরও যে বিষয় প্যাচওয়ার্কের সাথে, আমরা যারা গহনা করব, প্যাচওয়ার্কের কাপড়গুলো দিয়ে আসলে আমি কোন কাজটা করব সেটা বেছে নেওয়ার আগে আমরা যেহেতু টুলস পরিচিতি দিচ্ছি, তো এই যে স্কোয়ারগুলো লাগবে। এখানে বিভিন্ন শেপ দেয়া আছে, সেট স্কোয়ারের যে সেট, তারপরে দেখেন সিজারের যে সেট, এগুলো সবগুলো আসলে আমাদের বিভিন্ন শেপে কাজ করার জন্য, বিভিন্ন প্যাটার্নে কাজ করার জন্য। এটা হচ্ছে ছোট্ট কিউট একটা আয়রন টেবিল। দেখেন আমরা যারা ঘরে আয়রন টেবিল আছে আমরা সবাই জানি, কিন্তু প্যাচওয়ার্কের জন্য যেই টেবিলগুলো থাকে বা এখানে যে কেচি দেখিয়েছি আমরা, সেই কেচি থাকে। তারপরে এখানে ছোট ছোট ক্লিপগুলো, এগুলো সবই হচ্ছে টুলস। আচ্ছা আমরা আরও দেখাচ্ছি। তারপর আমাদের বাটারফ্লাই পিন বা বল পিন, যেটাই লাগুক না কেন, আমরা ক্লিপগুলো ছোট কিন্তু জিনিসগুলো কাজের। বাটারফ্লাই যে আমরা ধীরে ধীরে কাজের ক্ষেত্রে দেখে নিব যে আসলে কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে, তাহলে হয়তো বা দর্শক বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখানে যে বিভিন্ন শেপের আমাদের কাছে সিজার রয়েছে, তার কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন শেপ দিয়ে কাজ করব, আমাদের এক একটা শেপের জন্য এক একটা জিনিস কাজে দিবে। আমরা টেবিলটা আগে দেখেছি, খুব মজার একটা বিষয় হচ্ছে প্যাচওয়ার্কের বেশিরভাগ টুলসই আমাদের বাহির থেকে আনা, কারণ আমাদের অ্যাভেলেবল না। তবে এই যে আমাদের ছোট্ট একটা আয়রন রয়েছে, যেটা কিনা সম্পূর্ণ আমাদের দেশে, আমি হাত দিয়ে যদি দেখাই এটা কতটুকু, খুব কিউট একটা জিনিস। তো এই আয়রনটা হচ্ছে পোর্টেবল আয়রন, কিন্তু এটা আমাদের বাংলাদেশেরই। সবচেয়ে মজার কথা হচ্ছে যে যারা এটা সেল করছেন আমাদের দেশেই, এটা যারা তৈরি করছেন, মেক করছেন, তো দেখা যাচ্ছে তারা আসলে জানেনও না যে এটা প্যাচওয়ার্কের জন্যই এই আয়রনটা ব্যবহার করা হয়। তারা শুধু জানেন যে এটা পোর্টেবল আয়রন, বাট এটা অ্যাকচুয়ালি প্যাচওয়ার্কের জন্য। এই প্যাচওয়ার্কের যে ছোট ছোট কাপড় টুকরোগুলো আছে সেগুলো আমরা আয়রন করে নিব। হ্যাঁ, আমরা ওগুলো আয়রন করে নিব। দেখেন যেহেতু ছোট ছোট কাপড়, আমরা যখন বড় একটা আয়রন টেবিল ইউজ করব বা বড় একটা আয়রন ইউজ করব, তো তাতে কি হবে, আমার টেম্পারেচারটা ছড়িয়ে যাবে, তাপগুলো মানে আরো বেশি ছড়াবে, তো আমার নষ্ট হচ্ছে। তো তাতে আমার ইলেকট্রিক বিল যেটা, সেটা বেশি আসছে, আমার প্রোডাক্টের কস্টিং বেড়ে যাচ্ছে। আলটিমেটলি অর্থনৈতিকভাবে আমি মানে কম লাভ করতে পারবো। তো এটা যদি আমরা চিন্তা করি যে টুকরো কাপড়গুলো জোড়া দিতে, দেখেন এখানে ছোট ছোট টুকরো সব, এই কাপড়গুলো জোড়া দিতে একটা সময়ের ব্যাপার, কাটার জন্য একটা সময়ের ব্যাপার, এতটা সময় মানে নিয়ে তারপরে যখন আমার কস্টিং আরো বেড়ে যাচ্ছে, প্রোডাক্টের দামটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এই যে প্রোডাক্টে যদি আমরা সেল করে লাভবান হতে চাই, যারা আমরা উদ্যোক্তা আছি বা বিজনেস করব, তো অর্থনৈতিকভাবে লাভবান হতে হলে কস্টিং যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। তো সেই দিক থেকে আমাদের ছোট মিনি যে পোর্টেবল আয়রন, সেটা অবশ্যই আমাদের জন্য কাজের। আচ্ছা, তো টুলসগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করার বিষয়ই হচ্ছে তার প্যাটার্ন ঠিক রাখা, গ্রামাটিক্যালি যেন সব আমরা প্যাটার্নগুলো ঠিক পাই, আর আমাদের কস্টিং যেন, সময়টা যেন মানে সাশ্রয় হয়, আমাদের পরিশ্রমটাও যেন কমে যায়, যে ধৈর্য নিয়ে যেন আমরা খুব সুন্দর করে কাজ করতে পারি, তার জন্যই টুলসের ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করতে পারি। যে আমরা প্রথমে কোন জায়গা থেকে শুরু করব? আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের প্যাচওয়ার্কটা আসলে কি, বা তার অনেকেই আমরা এখনো জানি না যে প্যাচওয়ার্কের কাজগুলো আসলে কি। আমরা যদি প্রোডাক্টগুলো প্রথমেই একটু দেখাই, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে খুব ভালো একটা কনসেপ্ট তৈরি হবে। এটা কিন্তু শাড়ির সঙ্গেও পরা যায়, একটা কুর্তির সঙ্গেও পরা যায়, শর্ট স্ট্রাগ এগুলো। আচ্ছা, আমাদের ওয়েস্ট কোট যেটা, ওয়েস্ট কোট এটা জেন্টস। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ প্যাচওয়ার্কে করা, ইনার পার্ট অন্য কাপড় করা, বাট এখানে কিন্তু সম্পূর্ণ কাপড়টাই হচ্ছে চেকের প্যাচওয়ার্ক দেয়া। আচ্ছা,
আমার পরনে একটা রয়েছে স্টল যেটা বা উত্তরীয় যদি আমরা বলি, সেটাও কিন্তু এটা সিল্ক প্যাচওয়ার্কে করা। এইটা যেমন তোষরটা দিয়ে প্যাচওয়ার্ক করে সালোয়ারে জাস্ট কাভার করা হয়েছে। বর্তমানে মানে এই সালোয়ারগুলো কিন্তু খুব চলছে, বলছে ঢোল পায়জামা বা হেরেম পায়জামা, এই টাইপের একটা প্রচলন আছে। প্যাচওয়ার্ক দিয়ে আসলে সবকিছুই করা সম্ভব। এটা হচ্ছে ফুল প্যাচওয়ার্ক দিয়ে কভার করা একটা শ্রাগ। আচ্ছা, এটা একটা কোটি প্যাচওয়ার্ক দিয়ে করা। হ্যাঁ, এটা কটনে করা। এই কালার কম্বিনেশন গুলো আসলে কিভাবে করা? কালার কম্বিনেশন গুলো আসলে কাস্টমার ডিমান্ডের উপরে ডিপেন্ড করে, বায়ারের সিলেকশনের উপরেও ডিপেন্ড করে। আর যদি আমি মনে করি যে না, পার্সোনালি আমি নিজে আগে তৈরি করব, তারপর আমি এটা দেখেন আমাদের মণিপুরি দিয়ে করা। তো প্রথমে যে কাপড়গুলো তৈরি করা হয়, যে আপনি যেটা বললেন আপু, যে কালার কম্বিনেশনের যে ব্যাপার, কালারটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি আসলে নিজে তৈরি করে আগে দেখাতে চাচ্ছেন, নাকি আপনার বায়ার যা সিলেক্ট করে দিয়েছে বা কাস্টমার যেটা চাচ্ছেন সেই ডিমান্ডের উপরে ভিত্তি করে কালার সিলেকশন হয়। তো যদি কেউ মনে করেন, সাধারণত যেটা হয় যে আমি নিজে যখন কাজ করব, প্যাচওয়ার্কের কাজগুলোই খুব কালারফুল হয়, যেন এক একটা জোড়া এক একটা টুকরো এক একভাবে লাগবে, সেগুলোর সঙ্গে মানে দূর থেকে দেখলেই চোখের নেশায় আটকে যাবে, ঠিক প্রথম প্রেমে পড়ার মতো যে বিষয়টি। তো সেটাকে ঘিরেই প্যাচওয়ার্কে খুব কালারফুল কিছু দেওয়া হয়, যেন দূর থেকে অ্যাট্রাক্ট করা হয়। কারণ জোড়া মানেই সবাই যেটা মনে করেন যে খারাপ কিছু, বা জোড়া মানেই হচ্ছে ছেঁড়া ফাটা কিছু, বিষয়টা আসলে এরকম না। তো ওই নেগেটিভিটি বা যদি বলি লিমিটেশন, ওই লিমিটেশন থেকে বের হওয়ার জন্যই কালারফুল কিছু দিয়ে আগে তাকে অ্যাট্রাক্ট করা, তারপরে হচ্ছে বোঝানোর যে বিষয়টা আসে। আচ্ছা, তো আর যদি আমার বায়ারের সিলেকশন থাকে যে না, আমি সোভার কিছু কালার নিয়ে কাজ করব, বা জাপানে, যেমন জাপান থেকে আমাকে একজন বায়ার বলেছিলেন যে ওনারা খুব লাইট কালারগুলো পছন্দ করেন, তো ওনাদের কিছু কালার সিলেকশন ছিল, আমরা সেটা নিয়ে কাজ করেছি। আচ্ছা। তো এই যে সেগমেন্টগুলো, এটা আসলে যিনি কাজ করবেন তাকে বুঝতে হবে যে আমি আসলে কোন স্ট্রিপ নিয়ে কাজ করতে চাচ্ছি। আবার প্যাচওয়ার্কের যে ধারণাগুলো সাধারণত সবাই ভাবছেন যে শুধু প্রিন্টেড কাপড় দেওয়া হয়, বিষয়টা এরকম না। যেমন জামদানির যে বর্ডারটা আমরা তৈরি করেছি, এটা কিন্তু আমাদের জামদানির যে কাপড়গুলো দেখা যাচ্ছে যে অনেক দিন থাকলে, এখানে একটা কথা আছে যে প্যাচওয়ার্ক মানে অনেকে ভাবছেন যে পুরানো কাপড় দিয়ে কাজ, একদমই সেরকম না। প্যাচওয়ার্ক মানে রিইউজ হতে পারে, আবার যেটা হচ্ছে যে আপসাইক্লিং এর কাজ হতে পারে। এখন আপসাইক্লিং এরটা অবশ্যই দুটো ভাগে ভাগ করে, সেখানেও রিইউজ থাকতে পারে, এমনকি নতুন কাপড়ও থাকতে পারে। সেটা যদি বলি কিরকম, আমরা জামদানির যে কাজটা করেছি, আমরা জানি যে জামদানি কাপড় অনেক দিন যদি আলমারিতে থাকে সেটা কিন্তু ভাজে নষ্ট হয়ে যায়। এমনও আছে যে আমাদের শখের জামদানি হয়তো আমরা পরেই নাই, সেটাকে রাখতে রাখতে ছিঁড়ে গিয়েছে, তো তখন দেখা যায় শাড়িটা বের করে আসলে আমরা মন খারাপ করে কান্না করি যে আমি পরলামই না, অথচ শাড়িটা ভাজে ভাজে নষ্ট হলো। তো সেটা যদি আপসাইক্লিং এর আওতায় নেই, সেটা কিন্তু আমার পরা শাড়ি না, সেটা আলমারিতেই ছিল, তবে হ্যাঁ আমার স্টকে ছিল। এখন ওটা ব্যবহার করা রিইউজ শাড়ি না, বাট সেটা আপসাইক্লিং এর আওতায় চলে গিয়েছে, যে আমি ওই শাড়িটাকে, যে অংশটা একেবারেই ছিঁড়ে গিয়েছে তাকে হয়তো আমরা স্লো স্টিচে দিয়ে দিই, আর যে অংশটা ভালো আছে সেগুলোকে কালেক্ট করে আমরা পার করেছি। আচ্ছা। তো ওই শাড়ির সাথে যদি আমার কোনো আবেগ থাকে, যে শাড়িটা আমার বাবা দিয়েছিলেন, কিংবা আমার হতে পারে আমার বউ হাতের শাড়ি, কিংবা আমার শ্বশুর আমাকে দিয়েছেন, কিংবা আমার কখনো কোনো একজন ভালোবাসার মানুষ আমাকে গিফট করেছিলেন, তো আমি সেই শাড়িটাকে শুধু আলমারিতে রেখে নষ্ট করার চেয়ে সেটাকে আবার যে রিইউজের আওতায় নিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের আবেগ বা আমাদের ঐতিহ্যকে সাথে নিয়ে আমার স্মৃতিকে ধরে রাখতে পারলাম, এবং সেটা পুনঃব্যবহার হলো। তো এই যে প্যাচওয়ার্কের কাজগুলো সেটা কিন্তু নষ্ট হওয়া থেকে বেঁচেও গেল। হ্যাঁ, নষ্ট হওয়া থেকে বাঁচলো, আমার কিছু আবেগ জড়িয়ে থাকলো, আমার কিছু ভালো লাগা ভালোবাসা সেটা জড়িয়ে থাকলো, তাঁত শিল্পকে নতুন করে সংরক্ষণের একটা উপায় তৈরি হলো, বা অর্থনৈতিকভাবেও সেটা কিন্তু আমাদের লাভজনক কিছুই এনে দিল। আমরা তাহলে এখন জানবো যে আসলে কিভাবে এই কাজটি করা হয়, আমরা কিভাবে কাপড়টিকে একটার সাথে আরেকটা জোড়া দিচ্ছি, কিভাবে প্যাচওয়ার্কটা করা হচ্ছে। প্যাচওয়ার্কের এই কাজগুলোকে আমরা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো আমরা যেহেতু 5টা দিন এখানে থাকবো, আমরা সেগুলোকে ধাপে ধাপে ভাগ করে নিয়েছি যে ঠিক কিভাবে আমরা এগুলোকে কাটবো, কিভাবে কি করব। কিন্তু তার আগে জানা দরকার যে প্যাচওয়ার্কের যে কাপড় যেগুলো আছে, মানে আমরা টুকরো কাপড় যেগুলোকে আমরা কালেক্ট করি প্রথমে, তো এটা কালেক্ট করার কিছু বিষয় থাকে, যে আপনি আসলে কোন সেগমেন্টটা ধরে কাজ করবেন। আপনি আপসাইক্লিং এ যদি চলে যান সেটার বিষয়টা ভিন্ন, আর যদি সম্পূর্ণ নতুন কাপড় দিয়ে কাজ করেন সেটা একরকম। তো আমরা যদি আজকে আপসাইক্লিং এর কথা বলি, আপসাইক্লিংটা দুইভাবে হচ্ছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমি জামাটা পরেছি,
পরার পরে আমার জামার কোনো মানে পুরো জামাটা অনেকবার পরেছি, ব্যবহার হয়েছে, পুরনো হয়ে গেছে, কিন্তু জামার কোনো একটা পার্ট আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা কাজের আওতায় বা হাতের কাজ করা আছে, সেটা সম্পূর্ণভাবে মানে অন্যরকম একটা কাজ রয়েছে যেটাকে আমি রেখে দিতে চাচ্ছি এখনো। অনেক সময় হয় যে আমাদের জামা ইয়োগ করা থাকে, সেই ইয়োগটাকে কিন্তু আমরা কেটে রেখে দিই, আরেকটি জামার মধ্যে ব্যবহার করি। তো সেটা হতে পারে, আবার হতে পারে যে শাড়ি, যে জিনিসটা আমি বললাম যে শাড়ির কিছু পার্ট থাকে নকশা করা, সেটাকে কালেক্ট করি। শাড়িটা পুরনো হয়েছে কিন্তু পার্টটা ভালো আছে, সেটাকে কালেক্ট করি। তো সেটা হচ্ছে কি আমার ব্যবহার করা কাপড় দিয়ে পুনঃ ব্যবহার হচ্ছে, একটা সেগমেন্ট এইটা। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে যে আমরা তো সবাই বাসায় কেউ না কেউ কিছু না কিছু কাজ করি। দেখা যাচ্ছে একটা জামা বানালাম, তার সাইডের কিছু পোর্শন থেকে গেল। টেইলারিং সেক্টরে যারা কাজ করছেন, ব্লাউজ বানাচ্ছেন, তাতে ব্লাউজের এক গজ কাপড় নিয়ে ব্লাউজ বানালেও দেখা যায় পাশ থেকে অনেক কাপড় থেকে যায়। একটা জামা কামিজ করছি, আমরা সবাই জানি যে কামিজের এই পোর্শনটাতে বডিজের যে অংশটা থাকে সেখান থেকে অনেক কাপড় সাইড থেকে বের হয়, বা ডাস্টের দিক থেকে বাস্টের দিক থেকে অনেক কাপড় বের হয়। তো সেই কাপড়গুলো কিন্তু আমাদের থেকে যায়। আমরা কি করে দলা পাকড়া করে অনেক সময় ফেলে দিচ্ছি, অনেক সময় কিছু মোছামুছির কাজে ব্যবহার করছি। তো আমরা যদি সেটা করতে না চাই, যে এত কষ্ট করে যে কাপড়গুলো বোনানো হয় সেটা না করে কাপড়গুলোকে সংরক্ষণ করতে পারি। আরেকটা যে বিষয় হতে পারে, ওভারঅল বাংলাদেশে কিন্তু অনেক টেইলারিং সেক্টরটা অনেক বড় একটা সেক্টর, গার্মেন্টস সেক্টরটা অনেক বড় একটা সেক্টর, যেখানে গার্মেন্টসের জুট কাপড়গুলো বের হচ্ছে। আমাদের পোশাক শিল্পে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে। তো তারা যে পোশাকগুলো তৈরি করছেন সেখানে প্রচুর কাপড় বের হচ্ছে, যেগুলো ছোট ছোট টুকরা আকারে বের হচ্ছে। তো আমরা জানি যে সেই কাপড়গুলো দিয়ে অলরেডি তুলা হচ্ছে, কিন্তু এই যে তুলা তৈরি হওয়ার প্রসেসিংয়ে যে পরিমাণ মানে বিদ্যুৎ ব্যবহার হয়, বা আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাই, যারা কেবল কাজে নেমেছি বা হবু উদ্যোক্তা যারা আছি, তারা চাইলেই কিন্তু ওই তুলার মেশিন সেট আপ দিয়ে কাজ পারমিশন নিয়ে কাজ করাটা সম্ভব না, কিন্তু তারা চাইলে প্যাচওয়ার্ককে ডেভেলপ করতে পারেন। গার্মেন্টস সেক্টরে যে কাপড়গুলো বের হচ্ছে সেখান থেকে কাপড়গুলো কালেক্ট করে আমরা যদি প্যাচওয়ার্কে করি, তাহলে এই কাপড়টা দেশের বাহিরে যখন আমার একটা পোশাক তৈরি করে আমরা নিয়ে যাচ্ছি, তাতে করে বাংলাদেশ থেকে কিন্তু প্যাচওয়ার্কের সেক্টরটা অনেক বড় পরিসরে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এটা প্রচারও হচ্ছে, প্রচার হচ্ছে। তার চেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পোশাক যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে প্যাচওয়ার্কটা বাইরের দেশে এতটাই ডিমান্ডেবল একটা বিষয়, অথচ বাংলাদেশ থেকে এটা এখনো কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি যেটা দেশের বাইরে যাবে। আচ্ছা, আমরা আরো জানবো, তবে তার আগে নিব একটা বিরতি। হ্যাঁ অবশ্যই। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং। আমরা প্যাচওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন ধরনের টুকরো কাপড় রয়েছে। তো প্রথমে যে কাজ থাকে যে আমরা আসলে কাপড়গুলোকে আলাদা করে নেওয়ার বিষয় আছে, সেটা টেক্সচার অনুযায়ী। যেমন জামদানির যে ফেব্রিকগুলো কালার কম্বিনেশন আলাদা হতেই পারে, কাজও আলাদা হতে পারে, কিন্তু এখানে সব জামদানিই নিয়েছি আমরা। আবার যেটা কাতান বা জরি ভারী কাজ, সেগুলোকে আলাদা করে নিয়ে আমরা ক্লিপ দিয়েছি। তারপর দেখেন এই অংশটা ছোট টুকরো, এটাকে আলাদা করেছি। এটা কটন, এটাকে আলাদা করেছি। এটা একদম ভয়েল কাপড়, সেটাকে আলাদা করেছি এবং করে অবশ্যই পিন দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা যদি জামদানিকে জয়েন্ট দেওয়ার সময় যদি জামদানি কাপড়টার সাথে এই ধরনের কাপড়কে মার্জ করি, তখন সুইং করতে গেলে সেলাইয়ের যে উঁচু নিচু যে বিষয়টা আছে, উইভিং এর মানে কারণে, যে কারণ জামদানির যে টেক্সচার আর এই কাপড়ের যে টেক্সচার বুনন পদ্ধতি যেটা, সেটার কারণে দুটো একসঙ্গে কখনোই এক মাপে সেলাই বসবে না। তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন জয়েন্ট দিব প্যাচওয়ার্কের ক্ষেত্রে, তখন অবশ্যই সেম কাপড়ে জয়েন্ট দিব। যদি বলি যে এখানে আমরা কিন্তু এই যে দেখেন কালার কম্বিনেশন আলাদা হয়েছে, কিন্তু সবগুলোই কিন্তু জামদানি। আচ্ছা, তো আমরা সেটার মধ্যে অন্য কিছু মেলাইনি। বা সিল্ক কাপড় হলে সিল্ক আসবে, কটন হলে কটন আসবে। তো সেই দিকগুলো মাথায় রেখে কাপড়কে আলাদা করতে হবে। যেহেতু বিভিন্ন ধরনের কাপড় আমরা টেইলারিং সেক্টর থেকে পাই কিংবা আমাদের সংগ্রহ থেকে পাই, তো ঠিক যেই কাপড়গুলো এক কোয়ালিটির হবে সেগুলোকে এক জায়গায় করে নিই আমরা, এবং সেই অনুযায়ী আমরা পিন আপ করি। পিন আপ করি বা ক্লিপ করে আলাদা করে রেখে দেই, যেন একদিনে তো আর সবটুকু কাজ সম্ভব হয় না। এটা আমাদের সংরক্ষণ পদ্ধতি, যে আমরা যখন কাপড়গুলো বাঁচবো একদিন, তারপরে সেগুলোকে কাটবো আর একদিন, এবং ক্লিপ দিয়ে রেখে দিলে যেটা হবে পরবর্তী দিন আমি গোছানো, যখন আমার কাজগুলো এভাবে করে গোছানো পাচ্ছি, এবং দেখেন এক একটা মাপে আছে এখানে, তো এগুলো যখন আমরা গোছানো আকারে পেয়ে যাচ্ছি বা সেম কাপড়গুলো, পরবর্তীতে কাজ করতে আমার জন্য সুবিধা হবে এবং কাপড়গুলো খুব সুন্দরভাবে থাকবে।
এই সাইজটা কিভাবে নির্ধারণ করেন যে আমি কতটুকু সাইজ রাখবো? সাইজটার নির্ধারণের বিষয় হচ্ছে আমরা কি কাজ করব, আমি কি শাড়িতে দিব নাকি জামার জন্য কাজ করব নাকি শুধু গজ কাপড় আকারে 1 গজ কাপড় করব, সেটার উপরে ডিপেন্ড করে সাইজ নির্ধারণ হবে। এবং ব্লকগুলো যেই সাইজে কাটবো তার থেকে অবশ্যই 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নিব। এই কারণেই নিব, আমরা যখন সুইং দিব ঠিক তার থেকে মানে কিছু বাড়তি না থাকলে ওই মাপটা আর কি ঠিক থাকবে না। তো আমরা যদি বলি যে যদি 3 ইঞ্চি রাখতে হয় সেক্ষেত্রে অবশ্যই 2.5 ইঞ্চি করে আমরা মাপ দিয়ে কেটে নিই। এখন কাপড় কাটার ক্ষেত্রে যে বিষয়টি, আমরা প্রথমে হচ্ছে রোটারি কাটার ব্যবহার করি। আচ্ছা। তো রোটারি কাটারটা ব্যবহারের কারণ হচ্ছে খুব অল্প সময়ে যদি আমরা নর্মাল কেচি দিয়ে কাপড় কাটতে যাই তো একটা একটা করে কাপড় কাটবো, কিংবা যখন এই যে উপরের কাপড়টা আমরা কাটবো তখন কিন্তু নিচের কাপড়টা আবার সরে যায়, তখন মাপ ঠিক থাকবে না। কিন্তু সেম জিনিসটাই আমরা যদি রোটারি কাটারে কাটি স্কেল দিয়ে প্রথমে ধরতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই দাগ করে নেই যেন দাগটা দিয়ে নিলে যেটা হয়, এবং এটা কিন্তু এয়ার রিমুভাল পেন যেটা সেটা দিয়ে করি। তো এটাতে যা হবে আমাদের দাগ দেওয়ার পরে আমরা এই স্কেল না, আমরা হচ্ছে প্যাচওয়ার্কের রুলার স্কেলটা ব্যবহার করব। তার কারণ হচ্ছে এটা মোটা, এবং যখন আমরা রোটারি কাটার ব্যবহার করব অবশ্যই সাবধানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ব্যবহার করতে হয়। এবং দেখেন এখানে বেশ কয়েকটা লেয়ার রয়েছে, 3টা কাপড় আছে, চাইলে আমরা আরো বাড়িয়ে নিতে পারি একসাথে সবগুলো। আমরা বাড়িয়ে মিনিমাম এখানে 20টা লেয়ারও কাজ করা যাবে। আমার কাছে যে রোটারি কাটারটা আছে এটা দিয়ে আমাদের পিন আপ করে নিচ্ছি যেন কাপড়টা সরে না যায়। দুই দিকে পিন আপ করে নিয়েছি। এবার যদি এই পাশ থেকে আমি কাটি, এটা তো টুকরো করাই আছে, আমরা যেহেতু সময় কম সেভাবেই আমরা মেনটেন করি। এখানে পাঞ্চ করতে হবে, ব্লেডটা আগায় আসলে, এবং এই ব্লেডটা কিন্তু ব্যবহার করার পর মানে রিপ্লেস করা যায় যখন ধারটা কমে যাবে। তারপর এটাকে প্রেস করলাম। রোটারি কাটারের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা ব্যাকে আসবো না, সবসময় পিছন থেকে সামনের দিকে যাব। কাজ শেষ, আমার মেশিন বন্ধ। একই সাথে খুব স্বল্প সময়ে কাপড় কাটা হয়ে যায়, একসাথে আমরা কয়েকটা কাপড় কেটে নিলাম, একসঙ্গে করে অনেকগুলো কাপড় কাটা হয়ে যায়। এবং যখন আমি কাপড়গুলো কাটা হয়ে যাচ্ছে দেখেন, আমি যদি খুলি এখানে একই সাথে কিন্তু আমি 3টা টুকরা কাপড় কেটে ফেললাম এবং মাপের কোনো হেরফের হবে না। এখন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের জিগজ্যাগ সিজারের ব্যবহার। জিগজ্যাগ সিজারটা দিয়ে যেটা হয়, কাপড়গুলো কাটবে, এটা একটা ডিজাইন আকারে কাটবে। শুধু ডিজাইনের জন্য না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে যে আমরা এই যে কেটে নিলাম, মানে আমি বলি যে কেচির দাঁত আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব সুন্দর করে দেখেন জিগজ্যাগ আকারেই কেটেছে জিনিসটা, দেখা যাচ্ছে কিনা, জিগজ্যাগ আকারে কেটেছে কাপড়টা। তো এটার কেন, মানে আমরা কি নকশা করার জন্যই শুধু এটা কাটলাম? একদমই সেরকম কিছু না। আমি যদি বলি যে ছোটবেলায় আসলে আমি দেখেছি আমার খালাদেরকে জামা কাপড় বানানোর পরে জাস্ট এইভাবে এভাবে এভাবে করে কেটে দিচ্ছে তারা ভেতরের সাইডটাতে সেলাই করার পর। তো আমি তখন মনে করতাম আপনার মতো যে এটা নকশা করার জন্য করা হয়েছে কিনা। তো তারপরে যেটা উত্তর পেয়েছিলাম যে না, আসলে আমাদের কাপড়টা সেলাইয়ের পর যেন সুতাটা বের হয়ে না যায়, দ্যাট মিন্স ওভারলক আমরা এখন যেটা করি গার্মেন্টস সেক্টরে আমাদের কিন্তু ওভারলকটা হয়। কিন্তু যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু ওভারলকের একটা মেশিন কিনে মানে সেট আপ দিবেন, এতটা সম্ভব হয় না। আর প্যাচওয়ার্কের ক্ষেত্রে যেটা যে এত টুকরোগুলোকে ওভারলক করতে গেলে অনেক সময় করা হয় না, কষ্ট হয়ে যায়। তো যারা নতুনভাবে কাজ শুরু করবেন স্বল্প পরিসরে তাদের জন্য এই জিগজ্যাগ সিজারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুতাটা বের হবে না। এটা কিন্তু যখন আমরা এগুলো কাটছি এবং আমাকে বারবার ওই যে বাঁকা করে হাত বাঁকা করে কাটার কোনো দরকার নেই, আমি সোজাই কাটছি কিন্তু একবারেই কেটে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তো এরপরে যখন আমরা এই টুকরোগুলোকে জয়েন্ট দিব উল্টা পাশে কিন্তু এই সুতাগুলো আর উঠছে না। আচ্ছা, তো ওভারলকের বিকল্প হিসেবে আমরা জিগজ্যাগ সিজারটা ব্যবহার করতে পারছি। সেই সাথে আমরা যদি বলি যে দেখেন এই পার্টটা যখন এটা বর্ডার তৈরি করেছি আমার কিন্তু জিগজ্যাগ সিজারে কাটা রয়েছে, তার পারে কিন্তু এটা ভাঙতে হচ্ছে না, এটা কিন্তু একটা নকশা আকারে যখন শাড়িতে বসাবো সেটা নকশা আকারেই থেকে যাচ্ছে। আচ্ছা, তো মূল বেনিফিট হচ্ছে যে আমার ওভারলক করতে হচ্ছে না, আমি যে কাজটা করছি সেটার একটা কোয়ালিটি মেইনটেইন হচ্ছে। যে আমি যখন ওভারলক না করে যখন কাস্টমারকে দিব পিছন দিকে সুতা উঠলে আমার কাজের কিন্তু কোনো কোয়ালিটি থাকলো না। কিন্তু যখন এটা করা থাকছে জিগজ্যাগ করে কাটা থাকছে সেটা সুতা উঠবে না, আমি প্রোভাইড করতে পারবো যে আমার কাজ অবশ্যই মানসম্পন্ন।
বা আমি কোয়ালিটি প্রোভাইড করছি আমার উদ্যোগের সাথে। তো এর জন্য হচ্ছে জিগজ্যাগ সিজারটার ব্যবহার। তো প্যাচওয়ার্কের অন্যান্য সব কিছুর সাথেও আমি বলি যে একটা কাটিং ম্যাট, একটা রোটারি কাটার, একটা জিগজ্যাগ সিজার এবং প্যাচওয়ার্কের যে রোলারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কাজের জন্য। আচ্ছা, এই সরঞ্জামগুলো আমরা কোথা থেকে পেতে পারি? হ্যাঁ, সরঞ্জামগুলো আপাতত যেটা যে প্যাচওয়ার্ক রুলার যেটা, সেটা আমাদের দেশে মানে যে মানে আমাদের যে দোকান থাকে স্টেশনারি যে দোকান, সেখানে পাওয়া যাবে। নিউ মার্কেট বলেন বা আমাদের নীলক্ষেত বলেন, এই সমস্ত এলাকায় তো পাওয়া যায়। আর সিজার তো সবার নর্মাল সিজারগুলো সবার ঘরেই থাকে। আর যেটা হচ্ছে যে আমাদের এই যে প্যাচওয়ার্কের যে অন্যান্য মূল যে দুটার কথা বললাম আমি, জিগজ্যাগ সিজার আর হচ্ছে রোটারি কাটার, পার্সোনালি আমি এনেছিলাম দিল্লি থেকে। তো আমরা চেষ্টা করি ওখান থেকে যদি কেউ মানে মার্কেটে না পান, আর দারাজে খোঁজ নিলে ওখান থেকে পাওয়া যায়। আমরা তো সবাই ওখান থেকে নেই অনেক কিছুই, তো ওদের সময় লাগে। আর যারা আপাতত আমাদের সাথে কাজ করছেন, আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করছেন। আমি যতদূর সম্ভব আমার দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যেন কাজটা এগিয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা কিভাবে আসলে এই কাজটি করছি? অদূর ভবিষ্যতে আমি যেটা আশাবাদী সেটা হচ্ছে কি, অদূর ভবিষ্যৎ না, যেহেতু এটা ডিমান্ড বাড়ছে, এখন এটার কাজ হচ্ছে। আমাদের আগে যারা কাজ করতেন প্যাচওয়ার্কের কাজগুলো, তারা আসলে এত কিছু হয়তো মেনটেন করে কাজ করেননি, জাস্ট জোড়া দিয়েছেন, কাজ করেছেন। কিন্তু আমি যেমন এটাকে প্রয়োজন বোধ করলাম যে আমি কাজ করতাম, কিন্তু যখন ওখানে গিয়ে আমার চেষ্টা বাড়লো যে তারা কিভাবে কাজ করছেন, আমরা কিভাবে গ্রামার মেনে কাজ করতে পারি, আমি যখন শিখতে গেলাম তখন দেখলাম যে আসলে টুলসগুলো আমাদের দরকার। তো আমি যার জন্য ওখান থেকেই নিয়েছি। আর আমি এখন যখন দেশে আসলাম, এসে যখন আমি এখন ট্রেনিং নিতে শুরু করলাম, আমার মনে হলো যে আমি যা জেনেছি তা জানানো দরকার। তো এটার মধ্য দিয়ে তখন দেখলাম যে পার্টিসিপেন্টরা যেটা চাচ্ছেন যে তাদের ওই টুলস গুলো দরকার, বা তারাও এটার অনুভব করছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। তো এখন এই যে আমাদের ক্ষেত্রটা আসলে তৈরি হলো, এটাকে নিয়ে কিন্তু এখন যারা মার্কেটে যারা আছেন, বিভিন্ন টুলস যারা সেল করেন, নিশ্চয়ই তারা ভাববেন যে এটা কিভাবে দেশে এনে আমাদের এদের কাছে দেওয়া যায়। কিন্তু যখন চাহিদাই নাই, তখন আপনি কিভাবে এটাকে পাবেন? তো আমি এর জন্য বলি যে যারা প্যাচওয়ার্ক নিয়ে কাজ করতে আগ্রহী, যারা প্যাচওয়ার্ক লাভার, যারা এটাকে নিয়ে আসলেও একটা দিক আছে সেলার, আর একটা দিক আছেন যে যারা এটাকে পারচেস করবেন। যখন সেলার একটা জিনিস তৈরি করে ক্রেতাকে দেখাবেন যে এটা ভিন্ন মাত্রায় তৈরি হয়েছে, ভিন্ন কিছু আমরা দিতে পেরেছি, তখন যিনি কিনবেন, প্যাচওয়ার্ক লাভার যিনি, তিনি অবশ্যই এটাকে নেওয়ার জন্য একদম মন প্রাণ ঢেলে দিবেন। এবং তিনি যখন এটা দিবেন, তখন সেলার কিন্তু আরো ব্যতিব্যস্ত হবেন যে আরো প্রোডাকশন নামানোর জন্য। তখন তিনি আরো ডিপেন্ড করবেন এই টুলসগুলোর উপরে। উনি যখন টুলসের উপরে ডিপেন্ড করবেন, তখন কিন্তু মার্কেটে যারা টুলস নিয়ে আসেন, তারা কিন্তু চাইবেন যে আমরা টুলসগুলো আনি, প্রোভাইড করি। তো এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ না একটা বাস্তু সংস্থানের মতো আমার কাছে যেটা মনে হয়, যে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, মানে কে কার উপরে বিষয়টা এটা না, একজন আরেকজনের উপরে যে কানেক্টিভিটিটা ওইভাবেই তৈরি হয়। তো আমরা এটার ক্ষেত্রটা এভাবেই চাচ্ছি যে এখন এই যে যেমন একটা লিমিটেশন আমাদের রয়েছে যে বাহির থেকে আনতে হচ্ছে এই টুলসগুলো, তো নিশ্চয়ই আমাদের এই যোগানগুলো আমরা দেশে পেয়ে যাব, যে যেটা চাহিদা বাড়বে, যে আমরা যখন এটা নিয়ে কাজ করব অবশ্যই এটা চাহিদা বাড়বে। তো সবাইকে আমি এটাই বলবো যে আগে যেরকম এলোমেলো ভাবে কাজ হতো, সেটা না করে আমরা যদি প্যাটার্ন মেনে কাজ করি, তাহলে মনে হয় এই কাজের ক্ষেত্রটা আরো বাড়বে। সবাই জোড়া দিচ্ছেন কিন্তু কেউ জানেনই না যে এই প্যাটার্নটার নাম কি, বা কেউ আসলে ওইভাবে প্যাটার্ন নিয়ে করছেনও না, শুধু জোড়া দিচ্ছেন, কাজ হচ্ছে। যেমন আমাদের আগের যে কাজগুলো ছিল, এটা যেমন এলোমেলো একটা জোড়া দিয়ে কাজ করা, তো এটারও কিন্তু একটা নাম আছে। এটার নাম হচ্ছে ক্রেজি প্যাটার্ন। এলোমেলো বলতে সাইজ এলোমেলো? সাইজ এলোমেলো, মানে এইগুলো তো একটা প্যাটার্ন। তো এটা দেখেন কোনো মানে আপনি যদি মাপ দিতে যান, একটার সঙ্গে আরেকটা মিলবে না। তো বেসিক্যালি এটা কোনো গ্রামারের আওতায় পড়ছে না বিধায়ী যারা প্যাচওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছেন, যারা এটা নিয়ে করছেন, তো তাদের কাছ থেকে আমি যেটা জানি, এটাকে বলে ক্রেজি প্যাটার্ন। এর কারণ হচ্ছে প্যাটার্ন কত ধরনের হয়ে থাকে? এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, আমরা সেগুলো ধরে ধরে বলবো। আচ্ছা, তবে আজকে যেহেতু ক্রেজি প্যাটার্নের কথা উঠেছে, ক্রেজি প্যাটার্নের বিষয়টা এরকম, বাবা মায়ের যদি 3জন 4জন সন্তান থাকে, সব সন্তান কিন্তু একরকম হয় না। কোনো সন্তান হয় বাবার মতো, কেউ মায়ের কিছু আচরণ বিয়ার করে, কেউ বা ফ্যামিলিতে ফুপু, চাচা, খালা, মামা কারোর না কারোর মতো হয়। আবার তারও মধ্যে দেখবেন 2-1জন সন্তান একটু তাদের মতো আলাদা করে হয়েছে, বা দেখা যাচ্ছে কেউ হয়তো পজিটিভ, কেউ একটু নেতিবাচক দিক তৈরি হচ্ছে, কিন্তু আমরা রাগ করে তখন কি বলি, যে ছেলেটা বখাটে হয়ে গিয়েছে। ঠিক ওই যে বখাটে হয়ে গিয়েছে, এটা আসলে নেগেটিভ কিছু না, সে তার মতো বেড়ে উঠেছে। তো ওটা নেগেটিভ না, ওটা হচ্ছে ওর লিমিটেশন, তো সীমাবদ্ধতার যে জায়গা। তো ক্রেজি প্যাটার্নের নামটাও এসেছে ঠিক এরকম ভাবেই, যে একদমই এলোমেলো, যেটাকে কোনো ছাঁচে ফেলানো যাচ্ছে না, সেটার নাম হচ্ছে ক্রেজি প্যাটার্ন প্যাচওয়ার্ক। আচ্ছা,
আমাদের এখানে যেগুলো আছে মোটামুটি সব ক্রেজি প্যাটার্নেরই আছে, তবে জামদানির এটাকে যে কাজটা আমরা করেছি এটার একটা নির্দিষ্ট মাপ দিয়ে আমরা কাজ করেছি এবং সবগুলোর মাপই একদম কারেক্ট। আমরা এখানে আরো ফিরে আসবো, তবে তার আগে নিব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন শেপে কিন্তু আমরা কাপড় কেটে নিয়েছি। এখন এটা হচ্ছে স্কোয়ার শেপ, এটা ট্রায়াঙ্গেল, এটা হেক্সাগন। হেক্সাগনটা নিয়ে আমাদের এখানে কাজ খুব কম হয়, কিন্তু যদি আমরা আসলে প্যাটার্নে কাজ করি এগুলো ডিমান্ড অনেক বেশি। হেক্সাগনের ডিমান্ড, হেক্সাগন, অক্টাগন, হাফ স্কোয়ার, এগুলো ডিমান্ড অনেক বেশি। কিন্তু সবচেয়ে মজার টুইস্ট হলো এই যে আমরা ট্রায়াঙ্গেল এটা দেখতে পাচ্ছি, আমরা যখন হাফ স্কোয়ারে কাজ করি তখন কিন্তু দুটো ট্রায়াঙ্গেল এক জায়গায় হয়। তো অনেকেই যেটা হাফ স্কোয়ারকে তারা বলে ফেলছে যে ট্রায়াঙ্গেল, আবার ট্রায়াঙ্গেলকে বলছে হাফ স্কোয়ার। তো দুটো কনসেপ্টই আসলে আলাদা। যখন এই ধরনের ট্রায়াঙ্গেল কেটে নিয়ে আমরা যখন কাপড়ে একসাথে বসাচ্ছি দুটো ট্রায়াঙ্গেলকে, তখন সেটা ট্রায়াঙ্গেল। কিন্তু যেটা হাফ স্কোয়ার সেটা স্কোয়ার শেপের মধ্যে দুটো পার্ট থাকে, তো সেটা আবার আলাদা। তো এখন এই যে আমাদের স্কোয়ার শেপে যে কাজগুলো, সেগুলোকে আমরা যদি এটার বিভিন্ন ধরনের যদি আমরা শেপ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কাপড়গুলোকে জয়েন্ট দিতে হবে। কিন্তু তার আগে অবশ্যই আমরা কাটিং ম্যাটে রেখে করি কিংবা গ্রাফ পেপারে রেখে করি, তার কারণ হচ্ছে আমাদের আগে সাজিয়ে নিতে হয়। কারণ প্যাচওয়ার্কের কাজগুলো যদি আমরা না সাজাই তাহলে কখনোই সেই কাজটাকে নিয়ে আমরা আগাতে পারবো না, আমাদের ঠিকঠাক ডিজাইন আসবে না। আমাদের কত টুকরো কাপড় আছে আগে সেটাকেও বুঝতে হবে, যে কাপড় কত টুকরো আছে, কি বানাতে চাচ্ছি, কোন ডিজাইনে বানাতে চাচ্ছি। দেখেন আমরা কিন্তু এখানে স্কোয়ারটা দিয়েই কাজ করছি। এই যে 4 টুকরো কাপড় দিলাম, দুই কোণায় দুটো আমরা দিয়েছি সেম কাপড়। এখানে কটনের সাথে কি কাতান যাচ্ছে? না, কখনোই যাবে না। কিন্তু আমরা শুধু এখন জয়েন্টটা করা দেখাচ্ছি, যে আমরা যদি জয়েন্টটা খেয়াল করি, কটনের সাথে কটনই যাবে আর কাতানের সাথে কাতান যাবে। তবে আমাদের এই কটনটা হচ্ছে ভারী একটা কটন, গার্মেন্টস কটন, যেটা গার্মেন্টস কটনের সাথে যদি আমরা এটা দেই সেক্ষেত্রে যাবে, কাপড়টা যাবে। কিন্তু যেমন আমি এটা সরিয়ে দিলাম, এটা সরানোর কারণ হচ্ছে এটা একদম ভয়েল যে কাপড়টা সেটার সঙ্গে এই কাপড়টা যাবে না। এই যে 4 টুকরো কাপড় দেয়া হলো, এখন অনেকে বলতে পারে যে প্যাটার্ন মানে হচ্ছে মানে জামা কেটে জামা বানানো। তো ওইটা হচ্ছে একটা প্যাটার্ন। প্যাচওয়ার্কেও যে প্যাটার্ন আছে এটার কনসেপ্টটা বাংলাদেশে এখনো কেউ স্টাডি করছে না। তো ওই ভাবনা থেকে আমার আরও মনে হয়েছে যে না, আমাদের কিছু করা দরকার। তো এখানে যে 4টা টুকরা কাপড় আমরা জয়েন্ট দিলাম, এইটাকে মানে জয়েন্ট দিব আমরা, তার জন্য সাজিয়ে নিলাম। এই টোটাল এই একটা অংশ যখন তৈরি হবে এটাকে বলছে 4 প্যাচ। কারণ 4 টুকরো কাপড় দিয়ে আমার একটা প্যাচ করা হয়েছে। প্যাচ বলতে বোঝাচ্ছে যে একটা টুকরোতে পরিণত করা হয়েছে। তো 4 টুকরো দিয়ে যখন আমরা করছি সেটাকে বলছে 4 প্যাচ। আর যখন আমরা এটার সঙ্গে আরো যদি দুটো কাপড় অ্যাড হয়, যেমন এইখানেও কাতান দিলাম, এখানে আমি আরো 1 টুকরো কাপড় দিয়ে দিলাম, আমরা কিন্তু এখানে 6 টুকরো কাপড় পেলাম, দুটো, তিনটা, চারটা। তাহলে এখানে আমরা বলতে পারি যে 6 প্যাচ। ঠিক একইভাবে 6 প্যাচ ইন স্কোয়ার শেপ, 6 প্যাচ ইন হেক্সাগন। মানে যখন হেক্সাগনের 6টা টুকরা ব্যবহার হচ্ছে তখন 6 প্যাচ ইন হেক্সাগন। আবার যখন স্কোয়ারের মধ্যে হচ্ছে তখন সেটা 6 প্যাচ ইন স্কোয়ার। তো এই যে কনসেপ্টগুলো, এগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি, এইটা বাহিরে সমাদৃত এই গ্রামার মেনে। কিন্তু বাংলাদেশে আসলে এই কাজগুলো এভাবে হচ্ছে না, জাস্ট জোড়া দিচ্ছে। বাংলাদেশে যেটা হচ্ছে যে আমাদের শাড়িতেও যদি হয় জাস্ট বর্ডার আকারে, যে বর্ডারগুলো আমরা এখানে তৈরি করেছি, এটাও না, এই বর্ডারটাও বাংলাদেশে হচ্ছে না। রেগুলার যে বর্ডারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম কোনো বর্ডার হচ্ছে, সেই বর্ডারটা আমরা কি করছি, শাড়িতে বসিয়ে নিচ্ছি। আমাদের দেশে এটার স্টাডি হচ্ছে, কাজও এটাই হচ্ছে, যে আমরা শাড়িতে জাস্ট বর্ডার আকারে এটা বসিয়ে দিয়েছি। তো এটার থেকে আমি চাচ্ছিলাম একটু বের হয়ে আসতে। তার কারণ হচ্ছে গতানো, এটার কোনো নাম নেই, এই প্যাটার্নটার আমরা কোনো নাম দিতে পারছি না। কিন্তু যদি আমরা এরকম 4 প্যাচ, 6 প্যাচ বা 19 প্যাচ বা 9 প্যাচ
এভাবে দিয়ে প্লাস হচ্ছে আমরা হাফ স্কোয়ার, হেক্সাগন, এরকম কত অক্টাগন দিয়ে প্যাচ যদি হতে কাজ পারে? করি, এগুলো ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। এটা ঠিক গুণিতক আকারে বাড়তে থাকে, যে এখন আপনার যদি প্যাচের সিস্টেমটা মানে আরো বাড়ে তখন সেভাবে নামকরণ হবে। বা যেমন 6টা টুকরো যদি আমি হেক্সাগন দিয়ে করি তখন কিন্তু 6 ইন হেক্সাগন। তো নামটা কিন্তু এভাবেই হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন ট্রান্সলেশন করা শিখেন আপনি বেসিকটা শিখেন, যে প্রথমে নাউন, তারপরে ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, তার সাথে মূল ভার্ব। তো এই যে বিষয়গুলো যেটা হচ্ছে যে মূল ভার্বের সঙ্গে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে তারপর অবজেক্ট দিচ্ছি। তো ট্রান্সলেশনের এই নিয়মটাকেই যদি আমরা বলি, ঠিক একইভাবে কিন্তু এখানে মূল বেসিক যে পার্টটা আমরা সেটা শেখাই এবং নামকরণগুলো কিভাবে হবে সেটা বোঝাই। বেসিক নামকরণ থেকেই তারপরে হচ্ছে পুরো প্যাটার্নটার একটা নাম চলে আসে। এই ক্ষেত্রে কোন প্যাচটা দিয়ে হচ্ছে আমাদের বেশি কাপড় তৈরি করা হচ্ছে? আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের ওই যে বললাম না যে বাবা মায়ের অবাধ্য সন্তান, যেটা ক্রেজি প্যাচওয়ার্ক, যেটা আসলে কোনো গ্রামারের আওতাভুক্ত না। কিন্তু গ্রামাটিক্যালি যদি আমরা করতে যাই, যারা অলরেডি আমাদের কাছ থেকে এখন পর্যন্ত আমাদের সেশনে ছিলেন, ট্রেনিংয়ে মানে আমাদের কাছ থেকে নিয়েছেন, তো তারা যেটা কাজ করেছেন, আমরা যদি একটা গহনা দেখি, এখানে 2 প্যাচের একটা গহনা, এখানে দেখেন হাফ স্কোয়ার দিয়ে গহনা করা হয়েছে। এই পোর্শনটুকু কিন্তু হাফ স্কোয়ার দিয়ে করা। এখানে কিন্তু মনে হচ্ছে যে ট্রায়াঙ্গেল ব্যবহার হয়েছে, বাট এটা ট্রায়াঙ্গেল না। এখানে সম্পূর্ণ হাফ স্কোয়ারের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন দিয়ে মাঝের অংশটুকু হাফ স্কোয়ার দিয়ে করা। তো উনি এখানে যেটা করেছেন, এখানে 4 প্যাচ আছে, কারণ হচ্ছে হাফ স্কোয়ার দিয়ে সে 4 প্যাচ করেছে। তো কনসেপ্টগুলো আপনি কিভাবে কাজে লাগাবেন, অন্যরা কে কিভাবে কাজে লাগাবে, এটা তার কনসেপ্ট। কিন্তু আমরা প্যাটার্ন দেখাই হচ্ছে আমাদের প্যাচওয়ার্কের প্যাটার্ন, যে সেটা কোন শেপে আসবে, কিভাবে আসবে। এখন কথা হচ্ছে যে আমরা যখন এই যে যদি আমরা 6 প্যাচ এখানে করি, তাহলে কাপড়টা কাটলাম, কাটার পরে যেটা হবে যে আমরা কাপড়গুলোকে কিভাবে কালেক্ট করব। আমার এখানে 2টা রো আছে, 2টো শাড়ি, তাহলে আমি তো একদিনে সব কাজ করতে পারবো না। কাপড় গোছানোর নিয়ম হলো জাস্ট এখানে নাম্বারিং হবে পেন দিয়ে, 1 2 3 4, আর এটা যেহেতু বড় একটা টুকরা, এটা যাবে 5 6। তাহলে এই টুকরোটা এই টুকরোর উপরে চলে আসবে এবং সেটাকে পিন আপ করবো আমরা। না হলে কাজ জোড়া দেওয়ার সময় এলোমেলো হয়ে যাবে, কারণ ছোট ছোট টুকরো যখন জোড়ায় বসবো তখন মনে হবে কার উপরে কোনটা। জাস্ট উপর থেকে নিয়ে এটার উপরে চলে আসলো, এটা হচ্ছে কাপড় সংরক্ষণ করার পদ্ধতি। তা না হলে যেটা হবে, এবং এইটা আবার মার্কিং উপরে মার্ক করা থাকবে, যে এখানে হচ্ছে উপর দিক, ফ্রন্ট দিক অ্যারো দিয়ে দাগ করা থাকবে, যে আমার এই পোর্শনটা হচ্ছে সম্পূর্ণ উপরের। বা আমি ব্যাকে যদি দাগ দিয়ে নিই, যে আমার অ্যারো দিয়ে জাস্ট একটা দাগ করা থাকে আমাদের, যে এখানে যাবে। দাগ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা বললাম যে হিট রিমুভাল পেন বা এয়ার রিমুভাল যে পেনগুলো আছে সেগুলো দিয়ে করলে ওটা আর কি কিছুক্ষণ পরে উঠে যায়, অথবা পানিতে ওয়াশ হলে দাগটা উঠে যায়। এই ক্ষেত্রে কি আমরা পেন্সিল ব্যবহার করতে পারি? পেন্সিল ব্যবহার করলে যেটা হয়, অনেক সময় বোঝা যায় না কাপড়ের কালারের জন্য, আর এই পেনগুলো তো আমাদের অহরহ পাওয়া যাচ্ছে এখন আমাদের দেশে, তো ওই পেনটা ব্যবহার করা ভালো, স্পষ্ট দেখা যাবে। তারপর যেটা যে নাম্বারিং যখন করা থাকলো, এটা তো আমরা শাড়ি হিসাবে পেলাম। এরপরে যেটা যে আমার এখানে যখন 1 আর এখানে যখন 2 থাকছে, আমি কিন্তু বুঝতেই পারছি এই শাড়ির সাথে এই শাড়িটা জয়েন্ট হবে। কিন্তু জয়েন্টটা কিভাবে হবে, যেদিন জয়েন্ট করতে বসবো সেদিন আমি পিন খুলবো, খুলে যেটা হবে আমাদের অপোজিট থেকে জয়েন্ট হয়। আচ্ছা, এটা আমার উপরে ছিল, রাইট? তো আমরা এভাবে পিন করেছিলাম। আমি যদি সেটা আবার সাজাই, আমার জয়েন্ট হবে নিচের অংশ থেকে, তখন এটা জাস্ট উপর হয়ে এই পাশে চলে আসলো, এবং আবার পিন আপ, জাস্ট এই সাইড দিয়ে আমাদের সেলাই হয়ে যাবে। একটু খেয়াল করে আমরা যদি দেখতে পাই, আমরা অবশ্যই সুইংয়ে যাব, কিন্তু আমাদের আগে এখান থেকেই গোছাতে হবে। দেখেন আমার 4 প্যাচের এটা কিন্তু রেডি হলো, এবার এইটা এর উপরে চলে আসলো, সেখানেও একটা পিন থাকবে। পিন দেওয়ার পর হচ্ছে সেলাইয়ের কাজ। পিন দিয়ে সেলাই বসতে হবে, এবং একটা করে পিন রিমুভ হবে, একটা করে সেলাই হবে, তা না হলে সরে যাবে। কারণ এখানে জয়েন্টের অনেক বিষয় আছে, যে আমরা যখন পিনগুলো এবং আমরা অতিরিক্ত কাপড় নিয়েছিলাম, বলেছিলাম সেটা সেলাইয়ের মধ্যে চলে যাবে।
আমাদের 4 প্যাচটা কিন্তু এভাবেই আসবে, যখন সেলাই দিলে তখন মাপ ঠিক আসবে। চাইলে আমরা ক্লিপ দিয়েও করতে পারি। না, ক্লিপটা আমরা দিয়েছি বড় কাপড়ে, কারণ আমার তো 4 প্যাচের সময় মেশিনে যখন বসাবো, আমি জাস্ট এখন ক্লিপটা দিয়েছি এখন দেখানোর জন্য, কিন্তু সবগুলো আমরা বাটারফ্লাই পিন অথবা বল পিন, বাটারফ্লাই পিন দিয়ে আটকাবো অথবা বল পিন দিয়ে আটকাবো। অনেকে যেটা করেন সুই সুতো দিয়ে বলে যে টাক দিয়ে নাই, কিন্তু ওইটা আসলে ঠিক না। এই কারণে ঠিক না, কারণ ওটা দিয়ে যখন করবেন আপনার সময়টা বেশি যাবে, সুতার কস্টিং বেশি যাবে। এই জন্য প্রথমে আমরা ক্লিপ অথবা হচ্ছে বাটারফ্লাই আমরা সংরক্ষণের জন্য ক্লিপ ব্যবহার করি, ছোট আচ্ছা। ছোট ক্লিপ যেগুলো ব্যবহার করি, যে এটা কিন্তু উডের ক্লিপ, তো এটা ব্যবহার করি কারণ পরিবেশ বান্ধবের একটা বিষয় আছে। সেই সাথে হচ্ছে যে আমরা যদি কাঠেরটা ব্যবহার করি কাপড়ে, ওটার কিন্তু দাগ পড়বে না। স্টিল বা অন্য কিছু হলে সেটাতে দাগ পড়ে। তারপরে এখানে আরো ছোট ছোট কিছু ক্লিপ আছে, বা এই যে আসলে আমি এই জিনিসগুলো ব্যবহার করি কারণ আমার কাজের প্রতি যেন একঘেয়েমি না আসে, বা দেখে যেন মনের শান্তির সাথে কাজেরও একটা ফিনিশিং আসে, তো সেইভাবেই আমার এগুলোকে ব্যবহার করা। এখানে দেখেন 6 প্যাচের যেটা মানে তৈরি হলো, তো এখনো তৈরি হয়নি, কিন্তু আমরা আগে এভাবেই পিন আপ করবো। পিন আপ করার পরে আমরা মেশিনে যাই, তার আগে আমরা মেশিনে গেলে কাপড়টার অ্যাকুরেট যে কোয়ালিটি বা সেলাইয়ে সেটা আসবে না। আর সেক্ষেত্রে একটা জিনিস আরও খেয়াল রাখবো যে আমরা আসলে কোন সেলাইটা চাই। যেমন এখানে আমরা যে সেলাইটা দিয়েছি সেটার নিচে কিন্তু ইনার ব্যবহার করতে হবে। আর যদি আমরা নিচে ইনার ব্যবহার, কারণ জোড়ার পিছনে কিন্তু একটা বিষয় থাকে যে কাপড় উঠে উঠে থাকবে, সেটাকে যদি অ্যাভয়েড করতে চাই, যেমন জামদানির এটাতে আমি চেয়েছি সিঙ্গেল জামদানি রেখেই আমরা কাজ করব, তো যার জন্য দেখেন এটার ফ্রন্ট পার্ট কিন্তু এইটা, আর ব্যাক পার্টটা দেখেন এখানেও কিন্তু কাপড় কিছু নেই, তাহলে কাপড়টা গেল কোথায়? এটার যে সেলাই পদ্ধতি, সোজা ভাষায় যদি আমরা বলি যে লুঙ্গি ডান্সের লুঙ্গির যে সেলাই, তো সেই লুঙ্গির সেলাইটাকেই এখানে ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস চাপ সেলাই। আমরা সাধারণত লুঙ্গির সেলাইটা বললে সবাই বুঝি, কারণ লুঙ্গিতে ওই সেলাইটা ব্যবহার করা হয়। তো এটা আসলে চাপ সেলাই, যে সেলাইটা দেয়া হয়েছে আলাদা টেকনিকে, যেখানে কিনা উল্টা দিকে না দরকার আছে কোনো জিগজ্যাগ সিজারের, না দরকার আছে কোনো ওভারলকে। এবং এটা দিয়ে যদি আমরা একটা শার্ট মেক করি, সে নিচে কিন্তু ইনারটাও আমরা ব্যবহার করব না, হয়তো একটা শর্টস বা কোনো একটা টপস পরে তার উপরে যদি এটার একটা শার্ট করি, সেটার যে গর্জিয়াস যে লুক আসবে সেটা কিন্তু অন্য কিছুতে আসবে না, এবং এটার নিচে আমাদের কোনো ইনার ব্যবহার হবে না। তো এই সেলাইয়ের টেকনিকগুলো হলো সেটাই হবে যে আমি আসলে কি বানাতে চাচ্ছি, আমার ডিজাইনটা কি, বা একজন ডিজাইনার আমার কাছ থেকে কি চাচ্ছেন। আমি প্যাচওয়ার্কের ডিজাইনার, বাট যিনি পোশাকের ডিজাইনার তিনি অবশ্যই প্যাচওয়ার্কের ডিজাইনারের কাছ থেকে কাপড়টা কালেক্ট করতে পারেন। তো আমাদের উদ্দেশ্যটাই এখানে যে প্যাচওয়ার্ক দিয়ে আমাকে শুধু পোশাকই বানাইতে হবে, বিষয়টা এমন না। আমি প্যাচওয়ার্কের ডিজাইনার, দ্যাট মিনস হচ্ছে আমার কাছে প্যাচওয়ার্কের বিভিন্ন প্যাটার্ন থাকবে, আমার কাছে প্যাচওয়ার্কের ফেব্রিক্স থাকবে, আমার কাছে প্যাচওয়ার্কের বাটন থাকবে, আমার কাছে প্যাচওয়ার্কের লেস থাকবে, আমার কাছে প্যাচওয়ার্কের বর্ডার থাকবে, ইয়োক থাকবে। কনসেপ্টটা যেন এইভাবে গ্রো হয়। এখন আমি মানে কিন্তু আমি আমার কথা বলছি না, যিনি প্যাচওয়ার্ক নিয়ে কাজ করবেন আমি তার কথা বলছি। এখানে যে লেসটা দেখেন শাড়ির বর্ডারই যদি করি এটা আমরা, এটারও কিন্তু আলাদা একটা টেকনিক এসছে। তো এটা কিন্তু ইন জেনারেল আমাদের প্র্যাকটিসে আমাদের যারা কাজ করছেন প্যাচওয়ার্ক নিয়ে তাদের মাঝে নেই, বাট এগুলোকে গ্রো করেছি বাংলাদেশে। এখন আমি চেষ্টা করছি যে এগুলো যেন আমাদের মধ্যে গ্রো হয় বা আমরা যেন এইভাবে কাজ করতে পারি। এটা একটা 3D প্যাটার্ন, প্যাচওয়ার্কের এটাই একটা 3D প্যাটার্ন। আচ্ছা, এখন যিনি মানে এটাকে নিয়ে কাজ করবেন, একজন ডিজাইনার যিনি, তার কিন্তু এত সময় নেই যে এই প্যাচওয়ার্কের এগুলোকে মানে ডেভেলপ করবেন, কাজ করবেন, তার এত সময় নেই। আমরা যেমন এখানে একটা সেক্টরে যে একটা টিভি প্রোগ্রাম হোক বা যেটাই হোক, সেখানে একজন ক্যামেরাম্যান থাকছেন, একজন পরিচালক থাকছেন, বা কেউ হয়তো কথাগুলোকে কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করবেন, সাউন্ডে একজন কাজ করছেন। ঠিক একইভাবে আমাদের প্যাচওয়ার্কেও বিভিন্ন সেক্টর রয়েছে যে এই সেক্টরে কাজ করবেন। সেটা যদি করতে হয় আপনাকে এটার কাজের সেক্টর অনেক বেশি। এখন আপনি কোনটাকে গ্রো করতে চাচ্ছেন, প্যাটার্নটাকে গ্রো করতে চাচ্ছেন, নাকি কাপড়টা কেটে আপনি জাস্ট ওই স্লাইজগুলোকে যে কাপড় আমরা পিস করব, এটা কিন্তু অনেকে কাটতে বিরক্ত হয়ে যান।
তো এটাতে আমি আমার সেক্টরটা গ্রো করতে চাচ্ছি, নাকি আমি প্যাটার্নটা রেডি করে দিতে চাচ্ছি, নাকি আমি প্যাচওয়ার্কের প্যাটার্ন মাস্টার হব সেটা করব, নাকি সুইং সেক্টরে আমি চলে যাব সেটা একটা সেক্টর, নাকি আমি প্যাচওয়ার্কের ফেব্রিকটা নিয়ে প্যাচওয়ার্ক ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব সেটা একটা সেক্টর। আলাদা আলাদা ভাবে অনেকগুলো প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা আছে। ভাবে চাইলে কি অনেকগুলো sector সবগুলো আছে। সেক্টর একজনের করা সম্ভব? এটা কখনোই একজনের পক্ষে, এতটা স্পেশালিস্ট যিনি তিনি স্পেশালিস্টই। আর যিনি চিন্তা করেন যে না আমি সবকিছু মিলিয়ে জাস্ট একটা কিছু করব, সেটার বিষয়টা ভিন্ন। কেউ যদি চান যে না আমি প্যাচওয়ার্কে নিয়ে কাজ করব, একটা স্টল বানাবো, শাড়ি করব, সেটা আলাদা কথা। আর কেউ যদি মনে করেন যে আমি স্পেশাল কোনো একটা টপিকসের উপরে স্পেশালিস্ট হব, সেটার বিষয়টা ভিন্ন। যেমন প্যাচওয়ার্ক নিয়ে আমার যে চিন্তা ভাবনা যে আমি প্যাচওয়ার্কের পোশাক করব, এটা আমার কনসেপ্ট না। আমি নিজেও ফ্যাশন ডিজাইনিং করে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নেপথ্যেও কিছু থাকে। সবাই যদি ড্রেস ডিজাইনারই হন একটু কিন্তু ভিন্ন রকম থাকতে হয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, দেশ টিভিকেও ধন্যবাদ যে প্যাচওয়ার্কের এই সেক্টরটাকে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য আমাকে ডেকেছেন। আমরা পরবর্তী পর্বে আরো কিছু শিখবো। আমরা আগামীতে যেটা শিখবো এর প্যাটার্ন নিয়ে কাজ করব আগামীকালকে। অবশ্যই। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।